হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা। খুবই সহজ একটা রেসিপি এবং আমি আজকে কোনো বানানো মশলা না, আমি রাঁধুনি বিরিয়ানির মশলা যেটা আছে সেটা ইউজ করে রান্না করব। আর রাঁধুনি মশলা ইউজ করে রান্না করার সময় ওদের প্যাকেটে তোমরা দেখবা পুরো ডিটেলস দেওয়া আছে কিভাবে রান্না করতে হবে, কোনটা কতটুকু নিতে হবে। তো এটা অনেকটুকু ইজি, যারা কখনো বিরিয়ানি রান্না করে নাই তারাও যদি স্টেপ বাই স্টেপ কেয়ারফুলি ফলো করে তাহলে অবশ্যই যে কেউ এই বিরিয়ানিটা রান্না করতে পারবে। এটা বেশ মজার। হ্যাঁ, আলাদা আমরা যদি নিজের মতো করে মশলা বানাই সেটা এক ধরনের টেস্ট হবে, ওটাও মজা। আর এই বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে বিরিয়ানি মিক্স মশলা আছে সেটা ইউজ করে রান্না করা যাবে, এটা অনেক মজা। তো চলো আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা বেশ বড় সড়ো হাঁড়িতে প্রায় হাফ কাপেরও বেশি পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমাদের এখানে প্যাকেটে লেখা আছে পেঁয়াজ কুচি নিতে হবে 1 কাপ। তো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব। তো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। বেরেস্তার পেঁয়াজটা খুব মোটা করে কাটা যাবে না, যতটুকু পারা যায় একটু চিকন হলে দেখতে ভালো লাগে। প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাজবো, ভেজে আমি এটা বেরেস্তা করব। বেরেস্তা করার সময় চুলার আঁচটা একেবারে হাই রাখা যাবে না, তোমরা মিডিয়াম হাইতে রেখে বেরেস্তাটা করবে। পেঁয়াজ বেরেস্তা করার সময় কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। এবং পেঁয়াজ বেরেস্তা করার সময় পাতিলের পাশ থেকে সরা যাবে না, চুলার পাশেই থাকতে হবে, কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। লাস্টে যখন পেঁয়াজগুলো বাদামি হয়ে আসবে তখন একটু ঘন ঘন রাখতে হবে। আর এই পর্যায়ে যখন পেঁয়াজগুলো কাঁচা রয়েছে তখন কিছুক্ষণ পরপর অপেক্ষা করে একটু নেড়ে চেড়ে দিলেই হবে। আমি এখানে 1 কাপ না, 1 কাপের একটু বেশি দিয়েছি, আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। যদিও প্যাকেটে 1 কাপ পেঁয়াজ কুচির কথা বলা হয়েছে, আমার পেঁয়াজটা একটু ভালো লাগে তো সামান্য একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। এখন তোমরা দেখো পেঁয়াজটা অলমোস্ট সবগুলোই বাদামি হয়ে আসছে, আস্তে আস্তে বাদামি রংটা গাঢ় হয়ে আসছে। তো এই পর্যায়ে একটু ঘন ঘন নাড়তে হবে, উল্টে পাল্টে দিতে হবে পেঁয়াজগুলো, যাতে করে সব পাশ সমানভাবে বাদামি হয়ে আসে। দরকার হলে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই থেকে মিডিয়াম লোতে করে দিবা তোমরা, কারণ না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, পুড়ে গেলে পেঁয়াজটা তেতো হয়ে যেতে পারে। এভাবে নাড়তে হবে। আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি প্যাকেটের নিয়ম অনুযায়ী 1/3 তুলে রাখবো, মানে 3 ভাগের 1 ভাগ তুলে রাখতে হবে। বাকি 1 ভাগ দিয়ে আমরা গরু মাংসটা রান্না করব। এখন আমার পেঁয়াজ বেরেস্তা 4/3 তুলে নেওয়ার পরে যে 1 ভাগ আছে এটাতে আমি আমার বাকি উপকরণগুলো রান্না করব। প্রথমেই গরুর মাংস দিয়ে নিচ্ছি। প্যাকেটের পরিমাণ অনুযায়ী 1 কেজি গরুর মাংস আমি এখানে দিয়ে দিব। তারপর দই দিয়ে দিতে হবে, টক দই। টক দই 1/2 কাপ দিতে হবে। তো আমরা নর্মালি আমার টক দইটা একটু ফ্রোজেন ছিল, তো ফ্রোজেন টক দই হলেও সমস্যা নেই। যে আধা কেজির প্যাকেটটা থাকে টক দই, সেখান থেকে অর্ধেক পরিমাণ টক দই দিয়ে দিলেই হবে। টক দই যদি লিকুইড থাকে তাহলে আপনারা একটু ফেটে নেবেন। আমার টক দইটা আজকে ফ্রোজেন হয়ে গেছে, তো আমি অর্ধেক পরিমাণ টক দইটা কেটে নিলাম। এটা মাংসের ভিতরে রান্না হতে হতে গলে যাবে। তারপর রাঁধুনি বিরিয়ানির মশলার যে সম্পূর্ণ প্যাকেটটা, এটা পুরো মাংসতে পুরো প্যাকেটের মশলাটা ঢেলে দিতে হবে। এরপর দিতে হবে 1 কাপ দুধ।
তো আমার কাছে লিকুইড দুধ নাই, এই জন্য আমি যেটা করব, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এখানে। 1 কাপ লিকুইড দুধ বা হাফ কাপ গুঁড়া দুধ দিতে হবে। আপনারা মেজারমেন্ট কাপ পাওয়া যায় সুপার শপ গুলোতে বা অন্যান্য জায়গায়, সেখান থেকে কিনে নেবেন, তাহলে মেজারমেন্টটা একদম ঠিক মতো হবে। আমার এটা যেহেতু 1 কাপের পরিমাণ ছিল, এটার অর্ধেকটা নিয়েছি, সেটা হাফ কাপ, বা হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমি সবসময় একটু কম করে লবণ দেওয়াটা প্রেফার করি। আমি এখানে আপাতত 2 চা চামচ লবণ দিয়ে নিলাম, পরে লাগলে আমরা আবার দিয়ে নেব। পরে এখানে আমি সামান্য পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করা আসলে দরকার হতো না যদি আমার দইটা লিকুইড থাকতো, যেহেতু আমার দইটা একটু ফ্রোজেন হয়ে আছে, আমি সামান্য পানি দিয়ে নিলাম। দইটা যখন গলবে তখন আরো পানি ছাড়বে, ওই পানিতেই গরু মাংসটা আমি সিদ্ধ করব। এখন পুরো মশলাটা একটু ভালো করে মাংস সহ মাখিয়ে নিব। খুব সুন্দর একটা স্মেল, মশলার স্মেল এখনই আসছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। প্রথমে মশলাটা যখন আমি চুলা জ্বালিয়ে দিব, তখন মশলাটা যেহেতু পুরোপুরি ঠান্ডা হয়ে আছে, পানিটাও মোটামুটি হালকা গরম, তো বলক আসার জন্য আমি চুলাটা হাইতে দিব। যখন বলকটা চলে আসবে তখন আমি একটু কমিয়ে নিব। এখন ঢাকনাটা দিয়ে নিচ্ছি, চুলাটা মিডিয়াম হাইতে থাকবে। আমার চুলাটা প্রথমে হাই হিটে ছিল, তো হাই হিটে রাখার পরে পানিতে বরফ চলে আসছে, আমার দইটাও গলে গিয়েছে। তোমরা দইটা চেষ্টা করবে একটু ফেটে দিতে, তো সেক্ষেত্রে দইটা যখন তোমরা ফেটে দিবা ভালো করে, তখন দইটা ছেড়ে ছেড়ে দিবে না। তো যাই হোক, এখন তো বরফ চলে আসছে। এখন আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মাংসটা আমাদেরকে সিদ্ধ করতে হবে, ভালো মতো সিদ্ধ হতে হবে। গরু মাংস শক্ত থেকে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে মজা লাগবে না, যথেষ্ট নরম করতে হবে। তো এখানে যতটুকু পানি আছে এতটুকু পানিতে আসলে গরু মাংস সিদ্ধ হবে না। পরে টাইম টু টাইম তোমাদেরকে কিছুক্ষণ পর পরই গরম পানি অ্যাড করতে হবে। তো আপাতত আমি গরম পানি অ্যাড করছি না, এই পানিটা একটু কমে আসলে তখন আমি একটু একটু করে গরম পানি অ্যাড করতে থাকবো। তো চুলাটা হাইতে আছে, এখন আমি এটাকে মিডিয়াম করে দিব। মিডিয়াম হিটে গরু মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যতটুকু পানি শুরুতে আমি দিয়েছিলাম, প্রায় হাফ কাপের মধ্যে দিয়েছিলাম তখন, তো আমার দইটা গলেও কিছু পানি অ্যাড হয়েছিল। এখন ওই পানিটা একটু কমে এসেছে, মিডিয়াম হাইতে ছিল চুলাটা। তো এখন 2 ধরনের প্রসেস আছে। এক হচ্ছে যে তুমি একটু একটু করে পানি অ্যাড করে করে মাংসটা সিদ্ধ করতে পারো, কিন্তু সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আর প্রচুর গ্যাসও খরচ হয় এক্ষেত্রে। তো ওভাবে করলে মাংসটা একটু বেশি মজা হবে, কিন্তু আমরা চাইলে এখানে প্রেসার কুকার ইউজ করতে পারি। প্রেসার কুকার ইউজ করে যদি 7-8টা সিটি দিয়ে নিতে পারি, তো তখন মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। কারণ সবসময় অনেক বেশি সময় থাকে না হাতে। তো যাই হোক, আমি আজকে প্রেসার কুকারটা ইউজ করব। তো যেহেতু পানিটা একটু কমে এসেছে, মাংসটা কষি এসেছে, তো এ পর্যায়ে আমি প্রেসার কুকারে পুরো মাংসটা ট্রান্সফার করে নেব। আমি পুরো মাংসটা আমার প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এরপর এখানে যেহেতু ঝোলটা একটু গাঢ়, আমি যদি কিছু পানি অ্যাড না করি সেক্ষেত্রে প্রেসার কুকারে ঝোল এবং মশলাগুলো লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এই জন্য আমি কিছু পানি অ্যাড করে নিয়েছি, যাতে করে মশলাটা নিচে লেগে পুড়ে না যায়। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, এটা এখন মনে হচ্ছে আর একটু দিলে ভালো হবে। তো আমি আরো 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে নিলাম।
এখন আমি প্রেসার কুকারের লিডটা লাগিয়ে নেব। এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে চুলাটা হাই হিটে থাকবে, যখন একটা সিটি চলে আসবে তখন আমরা হিটটা মিডিয়াম হাই করে নেব। আমি প্রেসার কুকারে প্রায় 8টার মতো সিটি দিয়েছি। তো 8টার মতো সিটি দেওয়ার পরে সবসময় দেখি 7-8টা বা 8টা সিটি দিলে মাংসটা বেশ নরম হয়। আমি আবার একটু নরম মাংস প্রেফার করি, এই জন্য আমি 7-8টা সিটি দিই। তো নিচেও মশলা লাগে নাই, যেহেতু আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি মাংসটা আমি আমার আগের পাতিলে ঢেলে নিব এবং কিছুক্ষণ মাংসটা আমি রান্না করব। রান্না করে যখন পানিটা কমে আসবে তখন আমি পোলাও রান্নার প্রসেসে চলে যাব। এখন আমি মাংসটা আমার আগের যে পটে আমি রান্না করছিলাম সেই পটে আমি অ্যাড করে নিয়েছি, সাথে পরিমাণ পানি আরেকটু আমি অ্যাড করে নিয়েছি, কারণ আমার মাংস আরেকটু নরম হবে। তো চুলাটা জ্বালিয়ে দিলাম আর হাই হিটে থাকবে চুলা। যখন পানিতে ছোলে বলক চলে আসবে তখন আমি আবার মিডিয়াম হাই করে দিব। এখন চুলাটা হাই হিটে আছে, ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি আমার মাংসটা নরম হয়ে গেছে, তাই এটা আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি, এখানে উঠিয়ে রাখলাম। মাংসটা পুরোপুরি নরম হয়ে গেছে। তো এখন আমার আলু দিতে হবে। তো আলু আমি 3টা বড় বড় আলু এরকম টুকরো করে নিয়েছি। এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিব। বেশি লবণ দেওয়ার দরকার নাই, আমি 1/2 চামচেরও কম দিয়েছি। আর একটু ফুড কালার দেওয়া যেতে পারে, ফুড কালারটা অপশনাল, না দিলেও হবে। তো কালারটা খুবই কম পরিমাণে দিতে হবে। আমি এটা নেড়ে নিচ্ছি। ভালো মতো কালারটা আলুর গায়ে মিক্স করে নিতে হবে, কালার লবণ সবকিছুই। এখন আমি এগুলো তেলে ভাজবো। আমি যে পাত্রটাতে মাংস রান্না করেছিলাম সেই পাত্রটাতে হালকা তেল নিয়ে আমি আলুগুলো ওখানেই ভাজবো। আঁচটা মিডিয়াম হাই রাখতে হবে, ঢাকনাটাও দিয়ে দিতে হবে। আমি আলুগুলো লো আঁচে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পর নেড়ে দিতে হয়েছিল, কারণ না হলে পুড়ে যায় এবং আলুগুলো আসলে উল্টে পাল্টে দিতে হয়। তো এখন আমি দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলুটা নামিয়ে ফেলবো। আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন আলু তুলে নেওয়ার পর একই পাত্রে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে 5 টেবিল চামচের মতো তেল আছে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আমার পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এই পোলাও চালটা আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পোলাও চালটা এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
মাঝারি আছে 10-15 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। আঁচটা একটু কম রাখতে হবে, না হলে পোলাও চালটা নিচে লেগে যেতে পারে, এবং অনবরত কিছুক্ষণ পরপর নাড়তে হবে। আমি আমার চালটা প্রায় 10 মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিব, যেহেতু আমার কাছে লিকুইড দুধ নাই। প্যাকেটে লিকুইড দুধ 1 কাপ দিতে বলা হয়েছে, তো যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি এই জন্য আমি হাফ কাপের মতো দিলাম। এখন এখানে প্রয়োজন মতো লবণ অ্যাড করে নিব। আমি লবণ একটু কম দিব, যেহেতু গরুর মাংস লবণ আছে, সামান্য পরিমাণ দিব। 1 চামচেরও কম দিয়েছি লবণ আমি। মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার জন্য একটা টেকনিক হচ্ছে যে আপনি আপনার চালের যে সারফেস আছে, চালের উপরের তল, উপরের পৃষ্ঠ, এখান থেকে মাঝের আঙ্গুলে এতটুকু পর্যন্ত পানি নিতে হবে। যেহেতু আমার গরু মাংসে ঝোল আছে, সেখানে কিছু পানি থাকবে, তো আমি একটু কম নেবো, এতটুকু না নিয়ে আর একটু কম নেবো। তো জাস্ট এই পর্যন্ত। তো আমার চামচের দেখে নিচ্ছি আমার চামচের কতটুকু, যেহেতু গরম পানি দিলে আর আমি হাত ঢুকাতে পারবো না, তো এতটুকু আর একটু কম দিব। এখানকার চার একটু কম দিব, তাহলেই হবে। তো পোলাওতে সবসময় ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি আরেক চুলায় পানি গরম করে রেখেছিলাম, এখন আমি ঢেলে দিচ্ছি। কিছু পানি দিয়ে আমি এ পর্যায়ে চুলাটা বাড়ানো থাকবে, চুলাটা আমি হাই করে নিলাম। এখন পানিটা দিয়ে দিলাম। পানি আমাকে আরো দিতে হবে, খুব দ্রুত পানিটা দিয়ে দিতে হবে। এখন আমি এটা দিয়ে দেখছি, আর একটু সামান্য দিতে হবে। একদম ঠিক আছে পানিটা। চুলার হিট হাই আছে, এটা হাই থাকবে। এখন আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে নিচ্ছি। অন্য ইনগ্রেডিয়েন্টস দেওয়ার আগে পানিটা শুকিয়ে আসতে হবে। চুলাটা হাই হিটে থাকবে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আমাদের পানিটা শুকিয়ে আসতে হবে। যেহেতু বলক চলে এসেছে, আমি এটা রেখে দিব। আমাদের পানিটা শুকিয়ে আসবে এর ভিতরে। পোলাওতে বলকটা চলে আসছে, এই জন্য আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, এর ভিতরে পানিটা শুকিয়ে আসবে। ঢাকনাটা সারাক্ষণ ঢাকা থাকলে যেটা হবে যে পোলাও নরম হয়ে যেতে পারে, পানিটা দেরিতে শুকাবে, এই জন্য ঢাকনাটা খোলাই থাকবে, এর ভিতরে পানিটা শুকাবে। আমাদের পানিটা শুকিয়ে এসেছে এবং চালগুলো শক্ত রয়ে গেছে, মাঝখানে একটু করে সাদা। তো চুলার আঁচটা একেবারে লো করে দিলাম, খুবই লো, এমন লো যে পরে কমাতে গেলে চুলা নিভে যাবে। এখন এখানে আমি অন্যান্য সব উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি আমার মাংসটা দিয়ে নিচ্ছি।
এরপর কাঁচামরিচ আছে, কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝালটা একটু ঢুকবে। চাইলে আপনারা আস্ত দিতে পারেন। সাথে 15-20টা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, পরে ছিলে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে নিচ্ছি। 1 মুঠ পরিমাণ কিশমিশ, সব আমি ভালো করে পুরো পোলাওয়ের সাথে মিক্স করে নেব। ভেজে রাখা আলুগুলো আছে, সেগুলো দিয়ে নিচ্ছি। আর বেরেস্তাটা যে উঠিয়ে রেখেছিলাম, সেখানে 1 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এখন ভালো করে একটু ভেঙে নিতে হবে, হাত দিয়ে কচলে আমি ভেঙে নিচ্ছি। এই বেরেস্তাটা গোটা পোলাওতে দিয়ে নিতে হবে। গোলাপ জল দিয়ে নিচ্ছি 2 চামচের মতো। বাজারের যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল আপনারা ইউজ করতে পারবেন। এখন এগুলো ভালো করে সবটুকু পোলাও এবং সব জিনিস একসাথে মিশিয়ে না করে আমি একদম মৃদু আঁচে রেখে দেবো। এভাবে পুরো পোলাওটা লক করে দিতে হবে। ঢাকনা দিয়ে মৃদু আঁচে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট আমরা এভাবেই রাখবো, এর মাঝখানে ঢাকনা খোলা যাবে না। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলবো। মাঝে আমি আমার পুরো পাতিলটা ধরে আমি একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম। যদি সেটা সম্ভব না হয়, তোমরা 10 মিনিটের মাথায় খুলে একটু নিচের পোলাওটা উপরে আর উপরের পোলাওটা নিচের দিকে নামিয়ে দিতে পারো, কিন্তু খুবই আলতো হাতে নাড়াচাড়াটা করতে হবে। দেখো আমার পোলাওটা হয়ে গিয়েছে, 20 মিনিটও লাগে না, 15 মিনিটই হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন পোলাওটা হয়ে গিয়েছে এবং বেশ ঝরঝরাও হয়েছে। তোমরা বাসায় ইনশাল্লাহ ট্রাই করে আমাকে জানাবা কেমন হলো। খুবই ইজি, যে কেউ পারবে এই রান্নাটা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।